আটটা ননদ বললে শুধু ননদের বাড়িতে বেড়াই, ভালো ভালো খাই আর শুধু আনন্দ করি, ফুর্তি করি, ঘোরাফেরা করি, এছাড়া আমার আর কোনো খাইয়ে দিয়ে কাজ নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই কথা কিন্তু একদমই আমার না, একটা ভাই আমাকে কমেন্ট করছিল যে আপনার এতগুলো ননদ বলে শুধু ননদের বাড়িতে বেড়াতে যান আর কোনো খাইয়ে দিয়ে কাজ নাই। তো ভাই আপনাকে উদ্দেশ্যেই বলতেছি, যেহেতু আপনি আমার ভিডিওগুলো দেখেন, আমি আমার ননদের বাড়িতে একেবারেই যেতে চাই না। একমাত্র ভাইয়ের বউ বলে সবাই আমাকে জোর করে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। এক ননদের বাড়িতে গেলে আর এক ননদ আবার ফোন দিয়ে পাগল হয়ে যায় কখন তাদের বাড়িতে যাব। এটা কি আমার দোষ বলেন? যাই হোক, সবাই জানেন যে 5 নম্বর ননদের বাড়িতে বেড়াতে আসছিলাম। তো আপা আমার পছন্দ মতো সব খাবার রান্না করলো একের পর এক। এই তো আপা আমার জন্য কাজির ভাত রান্না করছে। কাজি আগে থেকে চাল ভিজিয়ে রাখছিল আমি আসবো এর জন্যে, আর অনেক রকমের ভর্তা করলো। বড় বড় মাছ মাংসর চাইতে সবসময় আমার ভর্তা ভাত খুবই পছন্দ। আর আপা আমার জন্য সকালের নাস্তাটা কিন্তু একেবারে আমার পছন্দ মতো কাজির ভাত, অনেক রকমের ভর্তা, মাছ ভাজি এটাই করছিল। কাজির ভাতটা আমাদের মাদারীপুরে সবারই খুবই পছন্দ। তো এক ভাই আমাকে কমেন্ট করছিল যে এই ভাত হলুদ কেন, সাদা না কেন? আমি আপাকে বলছিলাম হলুদ দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে দেখতে, তাই আপা হলুদ দিয়ে রান্না করলো। যাই হোক, সকালে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আপা আবার দুপুরের জন্য অনেক কিছু রান্না করতে পাকঘরে চলে গেল, মানে বাইরের পাকঘরে মাটির চুলা রান্না তো খেতে অনেক মজা। আর মাটির চুলা রান্না কে কে পছন্দ করেন তাও আবার বলবেন। দুপুরের জন্য আপা অনেক আয়োজন করছিল, এখানে গরুর মাংস ছিল, রোস্ট ছিল, চিংড়ি মাছ ছিল আর অনেক কিছু। তারপরে ঘরের মধ্যে আসার পরে দেখলাম যে আপা 2টা আতাফল রাখছে। আতাফল কে কে চিনেন অবশ্য বলবেন। আতাফলটা আমার খুবই পছন্দের একটা খাবার, আর এটা খেতে অনেক মিষ্টি ছিল তাদের গাছে। ওই যে বললাম, ননদের বাড়িতে আসলে একটার পর একটা শুধু খেতে দিতেই থাকে। আর এদিকে আবার পাকঘরে গিয়ে দেখলাম যে আপা কাবাব ভাজতেছে, পোলাওর সাথে কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো। রান্না বান্না শেষ করার পরে আমরা সবাই আবার চলে গেলাম নদীতে গোসল করার জন্য। আপার বাড়ির সাথেই কিন্তু একেবারে নদী, এটা হইতেছে কুমার নদী। আমাদের সাগর পাড় থেকে যেই নদীটা আসছে কুমার নদী, সেই একই নদী আর কি। এটা হইতেছে শঙ্করদির কুমার নদী। এই তো গোসল করতে আসার পরে দেখলাম বাবু আগে থেকেই গোসল শুরু করে দিছে, আর ও শুধু একটু পর পরই স্লিপ খেয়ে পড়ে যায়। এখানে ছিল অনেক বস্তা দেওয়া আর কি, বালু ভরা বস্তা, জানি পার ভেঙে না যায়। তারপরে আমি তো এই তো শ্যাম্পু করে গোসল করা শুরু করে দিলাম। বাবুকে ডাকছিলাম মাঝখানে নিয়ে যাব, কিন্তু ও একদমই ভয়তে আসতে পারে না। তারপরে আমরা সবাই মিলে একটু ডুবারও খেললাম একসাথে হই হুল্লা করে। আর এই যে দেখেন বাবুর কি অবস্থা, একটু পর পরই সে স্লিপ খেয়ে পড়ে যায়। কয়েকবার পড়ে যাওয়ার পরে আমি তারপরে ভাবলাম যে মনে হয় দুষ্টুমি করতেছে। তারপরে গোসল শেষ করে পাড়ে দাঁড়িয়েছিলাম, আর এই যে দেখেন দুই পাশ থেকে কত ট্রলার যাইতেছে। তারপরে গোসল শেষ করে সবাই আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে দেখলাম যে আপা ডাইনিং টেবিল ভরে খাবার রেডি করে রেখেছে দুপুরের খাবারের জন্য। আজকে কিন্তু রোস্ট, কাবাব, চিংড়ি মাছ, পোলাও, গরুর মাংস, অনেক কিছুই রান্না করছিল আপা। আপার হাতে রান্নার কথা কি বলবো, বলতে গেলেও একেবারে জিভে জল এসে যায়। দুপুরে খাবারের টাইম যখন হয়ে গেছে, তারপরে একসাথে সবাই আমরা খেতে বসে গেলাম। আর একসাথে খাবার দাবার খেলে কিন্তু খুবই ভালো লাগে। এটা হইতেছে আমার প্লেটটা। দুপুরে খাবার দাবার শেষ করে আমরা বললাম যে নদীর ওই পারে যাব নৌকা দিয়ে ঘুরতে। নদীর ওই পারে কি আছে আমরা দেখতে যাব। নদীর ওই পারে আমার ননদ জামার বোন জামার জায়গা আছে, সেইখানে তাদের ঘের আছে, মুরগির ফার্ম আছে। ভাবলাম যে ওইখানে গিয়ে একটু ঘোরাফেরা করে দেখে আসবো। আর অনেক রকমের ফল গাছও আছে। তারপরে যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম। এই যে দেখেন একটা কলা গাছে, ছোট একটা কলা গাছে কি সুন্দর মোচা হইলো। আমার সাথে আমার ছেলে মেয়ে ভাগ্নি আমরা সবাই আছি। আর এই যে দেখেন নদীর পাড়ে নৌকা বাঁধা ছিল। আমরা কিন্তু এই নৌকা না, একটা ট্রলারের মতো নৌকা ছিল, সেটা দিয়ে যাব। এটা হইতেছে আমার বিয়ের নৌকা। বিয়ে বলতে ওই যে ননদ জামার বোন জামাইয়ের হচ্ছে এই নৌকাটা। নৌকায় তো উঠে গেলাম। নৌকায় ওঠার পরে শুরু হয়ে গেল যুদ্ধ। আসলাম যে এই নৌকাটা আমার ভাগনা চালিয়ে নিয়ে যাবে, কিন্তু আসার পর দেখলাম সে এখানে নাই, আমাদের চালাই যাইতে হবে। আর এটা হইতেছে ইঞ্জিলের, কিন্তু আমরা এটা চালাইতে পারবো না। তারপরে বাঁশ নিয়ে বইটা নিয়ে আমরা সবাই এটা কষ্ট করে চালিয়ে কিন্তু ওই পারে গেছিলাম। এটাও একটা মজার ব্যাপার। নৌকায় ঘুরতে আমার খুবই ভালো লাগে। কে কে নৌকায় ঘুরতে পছন্দ করেন অবশ্যই বলবেন। অনেক কষ্টের পরে চলে আসলাম এই পারে। নৌকাটা রেখে উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে তো দেখলাম ধু ধু করতেছে জমি, আর এত পরিমাণ বালুতে একেবারে পায়ে গেড়ে যায়। আর এদিকে আসার পরে দেখলাম যে 2টা লাল লাল গরু দাঁড়াই আছে, এটা দেখতে খুব ভালো লাগলো। এই পারে আসার পরে তো দেখলাম যে জমির মধ্যে একটা বাড়ি, মানে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কিন্তু নদীর পাড়ে একটা বাড়ি। তারপর আস্তে আস্তে করে আমি এখানে আসলাম। আসার পরে দেখলাম যে 2-4 জন মানুষ থাকে এই বাড়িতে, খড়ির একটা ঘর, কিন্তু ঘরের ভিতরে অনেক রকমের ফার্নিচার ছিল। খুব ভালো লাগলো দেখতে। তো তাদের সাথে একটু গল্প করলাম এইখানে, যে আপনারা কিভাবে এখানে থাকেন। ওনরা বলল যে আমরা এখানেই থাকি। আর এই যে দেখেন এই বাড়িতে একটা দাদু আছে, বুড়া দাদু। ওনাকে দেখে খুব ভালো লাগলো। ওনাকে দেখে একেবারে দাদু নানুর কথা মনে পড়ে গেল। আমার দাদুও নাই, নানুও নাই, কিন্তু দাদু নানু থাকলে হয়তো ওনার মতোই হইতো।
ওনার হইতেছে মনে হয় 100 বছর হয়ে গেছে মাশাল্লাহ। তারপরে অনেক টনটনাভাবে আমার সাথে কথা বললো। ওনার সাথে কথা বলার পরে আবার চলে আসলাম আমাদের সেনাসন্ডর কাছে। এসে দেখলাম যে ওরা গাছ থেকে বিলম্ব পেরে তারপর লবণ দিয়ে খাইতেছে। আমি বললাম কোথায় গাছ, চলো আবার যাব, এখান থেকে আমি বিলম্ব পেরে নিয়ে আসবো। আর এই যে দেখেন সেই বাড়িতে চলে আসলাম। এটা হইতেছে আমার ননদের বোন জামাইয়ের আর কি একটা ঘের আর একটা জায়গা। এখানে অনেক রকমের ফল গাছ ছিল। আর এই যে দেখেন কত বিলম্ব হয়েছে। এই গাছে বিলম্ব ছাড়াও অনেক রকমের আম গাছ, অনেক রকমের ফল গাছ ছিল এখানে। আর এখানে মুরগির ফার্ম, মাছের ঘেরও আছে। তারপরে এখানে একটু ঘোরাঘুরি করলাম, বিলম্বি পারলাম, বিলম্বি নিয়ে তারপরে আবার চলে যাব সবার কাছে। যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাইতেছে, সন্ধ্যার আগেই আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আর এই যে দেখেন আমার হাতের মধ্যে অনেকগুলো বিলম্ব ছিল। হাত ভরে যাওয়ার পরে আমি আমার আঁচলটা পেতে দিলাম। আমার আঁচলের মধ্যে আরও অনেকগুলো বিলম্ব পারলো। আর এই যে দেখেন রামের সোনা, সেও কিন্তু গাছে উঠছে। আমি ওকে বললাম যে পড়ে যাবা, তাড়াতাড়ি গাছ থেকে নামো। তারপরে কিন্তু বাবুও গাছ থেকে আস্তে আস্তে নেমে গেল। আমরা বিলম্ব পাড়া শেষ করে আবার এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এই যে দেখেন তারপরে আবার সেই বালুর কথা কি বলবো, এত পরিমাণ বালু, একেবারে পা তো ডেবেই যায়। আর এই যে আমাদের সেই নৌকাটা, নৌকায় উঠে এখন আবার আমরা মাঝি সেজে নৌকার ওই পারে যাব। মানে নৌকায় ওঠার সাথে সাথে তো যুদ্ধ শুরু হয়ে যাবে। এই নৌকাটা আমাদেরকে চালিয়ে তারপর ওই পারে যাইতে হবে। যাই হোক, তারপরে তো এই যে একের পর এক নৌকায় উঠে যাইতেছে। আর আমার নাতি তো এর ভিতরে কান্নাই শুরু করে দিল। সে নৌকায় উঠলে কেন জানি ভয় পায়। নৌকায় উঠে আমি তো একেবারে বসে পানিতে পা ভিজিয়ে কিছুক্ষণ বসে থাকলাম, খুব ভালো লাগলো। আর এই পানি দেখলে তো একেবারে গোসল করতেই মন চায়। তো নদীতে কে কে গোসল করছেন অবশ্যই বলবেন। আর কে কে গোসল করতে নদীর পানি দিয়ে ভালোবাসেন তাও কিন্তু বলবেন। আর এই যে দেখেন আমি কিন্তু একেবারে নৌকার মাথায় বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর আমার ছেলে কত সুন্দর বইটা দিয়ে মাঝি সেজে আজকে নৌকা চালিয়ে আমাদেরকে নদীর ওই পার থেকে এই পারে নিয়ে আসলো। আমি একটু ভিডিও করছিলাম, ও কোনো সময় ক্যামেরায় আসতে চায় না, ভিডিও ধরলে একেবারে রাগ হয়ে যায়। আর এই যে দেখেন নতুন পানি এসে কিন্তু একেবারে নদীটা ভরে গেছে, খুব ভালো লাগলো দেখতে। এত সুন্দর বিকালটা কাটালাম, জানি না আর কোনো দিন এরকম সুন্দর একটা বিকাল পাবো কি না। নদীর এই পারে তো কষ্ট করে চলে আসলাম, মানে আসার পরে দেখলাম বড় একটা ট্রলার যাইতেছিল মাল ভর্তি করে। আর এই যে দেখেন সেই ছোট মিনি একটা নৌকাও ছিল পাশে। অনেক কষ্ট করার পরে বাড়িতে চলে আসলাম। আসার পরে দেখলাম আপা আমাদের জন্য নাস্তা রেডি করছে, এখানে তরমুজ কাটা আর বার্গার বানিয়েছে। যাই হোক, ভিডিওটি অনেক বড় ছিল, দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত বড় ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই বলবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।